আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে যে আমাদের 4টি সিরিজ, এর মধ্যে এটাকে আমি দিছি 3 নম্বর সিরিজ। মানে ম্যাথের একটা সিরিজ, ফিজিক্সের একটা, কেমিস্ট্রির একটা এবং হায়ার ম্যাথের একটা, 4টা সিরিজ। সাধারণ গণিত হচ্ছে আমাদের প্রতি সোমবার, উচ্চতর না, সাধারণ গণিত সোমবার, আর এরপরে হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান হচ্ছে মঙ্গলবার, আর আমাদের রসায়ন হচ্ছে বুধবার, আর উচ্চতর গণিত হচ্ছে বৃহস্পতিবার। এই সপ্তাহে 4টা দিন, প্রতি সোমবার হচ্ছে আমাদের কি হয়, সাধারণ গণিত এমসিকিউ ক্লাসগুলো আমি আপলোড দিতেছি, আপনারা অবশ্যই করবেন। মঙ্গলবার হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান আমরা দিতেছি। আজকে হচ্ছে আমাদের বুধবার, যেখানে আমরা আজকে রসায়নের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো রসায়নের এই এমসিকিউ গুলা আমরা এগুলাও টাইপ ভিত্তিক। মানে টাইপ ভিত্তিক কি আসলে এই সমস্ত গণিতের ক্ষেত্রে খুব বেশি টাইপ বা একটু ই দিয়ে পড়ানো যায়, কিন্তু আসলে এগুলা কিন্তু মুখস্থ নির্ভর হয়ে থাকে। তো আমরা শুধু এতটুকু দেখতে পারবো কেমিস্ট্রির ক্ষেত্রে যে কোন টপিক, কেমিস্ট্রির যে বিভিন্ন টপিক আছে, এই টপিকগুলা কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে, কোন টপিক থেকে একটু কম প্রশ্ন আসছে, এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। তো আমরা শুরু করি। আমাদের প্রথম যে আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, আমাদের কিন্তু শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলো আছে, ওই অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করব, তাই না? তো আমাদের যেমন প্রথম অধ্যায় রাসায়নের ধারণা, এরপর দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, এই দুটা অধ্যায় কিন্তু আমাদের শর্ট সিলেবাসের নাই, যারা এসএসসি 26 ব্যাচ আছেন আপনাদের জন্য। তো তাহলে আমরা শুরু করব যে তৃতীয় অধ্যায় দিয়ে। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন। তৃতীয় অধ্যায়ের নাম কি? পদার্থের গঠন। এখানে আমি টাইপ 1 অথবা টপিক 1, আমরা টপিক 1 এর যে জিনিসটা আমরা রাখছি, টপিক 1 এ আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার আছে, কি বলে এটাকে, প্রোটন সংখ্যা, এরপর হচ্ছে নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা, এবং এগুলার মধ্যে যেমন চার্জ, অণুর সংখ্যা, এবং এগুলার মধ্যে একটার সাথে আরেকটার সম্পর্ক, এই বিষয়গুলা আমরা নির্ণয় করব। তো আমাদের জানি 118টা মৌল আছে। এই 118টা মৌলর বিভিন্ন জিনিসের বিভিন্ন প্রতীক আছে। যেমন হাইড্রোজেনের প্রতীক হচ্ছে বড় হাতের এইচ। তারপরে হিলিয়ামের ক্ষেত্রে এইচ এবং ই। দেখেন হিলিয়াম কিন্তু আমাদের এইচ দিয়ে শুরু হয়েছে, তার কারণে যেহেতু প্রত্যেকটা কি করা হয়েছে, প্রত্যেকটা নামের ইংরেজির যে প্রথম লেটারটা ওইটার দিয়ে তার প্রতীক নির্ধারণ করা হয়েছে। এটা হচ্ছে তার মানে ওই মৌলের প্রতীক। যেমন ক্লোরিন, ক্লোরিন ক্লোরিনকে কিন্তু শুধু সি দ্বারা প্রকাশ করতে পারছে, কারণ সি দ্বারা শুরু হয়েছে। এল কেন দিল, সেটার ক্ষেত্রে এল কেন দিল, কারণ এর আগে আমাদের যখন কার্বন ছিল, কার্বনের ক্ষেত্রে কিন্তু আমাদের সি দ্বারা প্রকাশ করছেন। এটাকে যদি সি দ্বারা প্রকাশ করে তাহলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে, মানে কোনটা ক্লোরিন আর কোনটা কার্বন আমরা কিন্তু বুঝতে পারবো না। মানে একদম একটু পৃথক করার জন্য, মানে প্রথম লেটার দিছে ঠিক আছে, কিন্তু আর একটু পৃথক করার জন্য তার পরবর্তী লেটার বা অন্য একটা লেটার সে কি করছে, দিছে। আবার যেমন ক্রোমিয়াম, ক্রোমিয়াম দেখেন সি দিছে, এরপরে আবার আর দিছে, সির পরে আর দিলে বুঝবো ক্রোমিয়াম। আর যদি সির পরে ইউ দেই তাহলে কপার, সির পরে এল দিলে ক্লোরিন। তাহলে প্রত্যেকটা কিন্তু সি দিয়ে শুরু হয়েছে, কিন্তু পরবর্তীতে অন্যান্য লেটার দিয়ে আমাকে বোঝাইছে যে এটা হচ্ছে অমুক মৌলকে নির্দেশ করতেছে। এবং আমাদের বুঝতে হবে যে কোনটার পারমাণবিক সংখ্যা কত, কোনটার পারমাণবিক সংখ্যা কত সেটা আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন হাইড্রোজেনের কত 1, হিলিয়ামের 2, তারপরে হচ্ছে আমাদের লিথিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, ফসফরাস, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, এরপর হচ্ছে ক্যালসিয়াম। এরকম আমাদের সিরিয়াল ওয়াইজ
বেশ কিছু মৌল সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। এখন এই যে অসংখ্য প্রতীক, আমাদের 118টা প্রতীক আছে, আমি একটা প্রতীক ধরে নিলাম হচ্ছে যেটা আসলে কোনো মৌলের প্রতীক নয়, আমি ধরে নিতেছি এটা হচ্ছে আমাদের এ, আমি ধরে নিলাম হচ্ছে এ। এখন এই এর মধ্যে আপনার একটা জিনিস আপনার মনে রাখতে হবে, এই এ যে এখানে দেওয়া আছে, এখানে একটা সংখ্যা থাকবে, উপরে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, মানে বিভিন্ন জায়গায় আমার সংখ্যা থাকবে। কোন জায়গায় সংখ্যা থাকলে সেটা দ্বারা আমার কি নির্দেশ করে সেটা আমার বুঝতে হবে, সেটা আমার কি করতে হবে, খুব সুন্দর করে আমাদের বুঝতে হবে। তাহলে একটু খেয়াল করেন আমাদের ইলেকট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় বা বিভিন্ন কিছু। যেমন আমাদের যদি এখানে যদি একটা সংখ্যা থাকে, এখানে সংখ্যা থাকলে সেটাকে বলা হয় প্রোটন সংখ্যা। এখানে যদি সংখ্যা থাকে তাহলে এটা আমাদের বুঝতে হবে এটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। আর উপরে যদি আমাদের সংখ্যা থাকে এটাকে বলা হবে আমার ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যা যে কথা, এটার আরেক নামই হচ্ছে আমাদের নিউক্লিয়ন সংখ্যা। তাহলে ভর সংখ্যা যে কথা, প্রোটন নিউক্লিয়ন সংখ্যা একই কথা। আবার এখানে যেটা থাকবে এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, এরপরে বলা হয় প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা। এবং এখানে যদি কোনো চার্জ না থাকে সেক্ষেত্রে এটাই হবে আমাদের আবার ইলেকট্রন সংখ্যা। আর যদি এখানে চার্জ থাকে, সাপোজ 3+ আছে, তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা কিন্তু আর 13 হবে না। যখন এমনিতে কোনো চার্জ থাকবে না তখন এখানে যেটা থাকবে এটাই হবে আমার ইলেকট্রন সংখ্যা। সবসময় কিন্তু এখানে যেটা থাকবে এটা প্রোটন সংখ্যা এবং বা পারমাণবিক সংখ্যা যেটা আমরা বলি। আর যখন এখানে কোনো চার্জ থাকবে না তখন এখানে যে সংখ্যাটা থাকবে এটাই হবে ইলেকট্রন সংখ্যা। আর যদি চার্জ থাকে তাহলে কিন্তু এটা আমাদের ইলেকট্রন সংখ্যা হবে না। আর এটা হচ্ছে আমার অণুর সংখ্যা। অণুর সংখ্যা সাপোজ আমি দিলাম হচ্ছে ছিল 5। অণুর সংখ্যা এখানে যে কোনো জিনিস হইতে পারে, যে কোনো সংখ্যা এখানে হইতে পারে। তো এই অণুর সংখ্যাটা এখানে যেটা থাকবে সেটা হবে আমার অণুর সংখ্যা। এখন অণুর সংখ্যাটা আমি মুছি। আর দেখেন এখানে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় প্রোটন সংখ্যা, এখানে থাকলে বলা হয় ভর সংখ্যা। আমরা যদি এই ভর সংখ্যা থেকে সবসময় মনে রাখবেন যে আমাদের যে ভর সংখ্যা আছে, ভর সংখ্যা, এই ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যা যদি বাদ দেই, প্রোটন সংখ্যা বাদ দেই, তাহলে আমার আসবে হচ্ছে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা অর্থাৎ আমাদের বেশ কিছু সংখ্যা যেমন ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং হচ্ছে চার্জ, চার্জের উপর নির্ভর করে আমাদের ইলেকট্রন সংখ্যা, এই বিষয়গুলো আমাদের আমরা টপিক 1-এ রাখছি। আপনারা একটু খেয়াল করেন, আমাদের বেশ কিছু প্রশ্ন অবশ্যই আসছে, যার কারণে কিন্তু আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি, অনেকবারই আসছে। এখন আমাকে এই সূত্রটা আমার মনে রাখতে হবে যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে, ভর সংখ্যা থেকে আমাদের প্রোটন সংখ্যা বাদ দিলে আমাদের কি পাওয়া যায়, নিউট্রন সংখ্যা পাওয়া যায়। আর ইলেকট্রন সংখ্যা আমি কিভাবে পাবো, ইলেকট্রন সংখ্যা এটা আমাকে প্রশ্ন করছে যে এ যে আমাকে এটা দিচ্ছে, এখানে এ দেয় নাই, এখানে দিচ্ছে হচ্ছে এক্স, এক্স দিচ্ছে, এখানে আমি এ দিয়ে প্রকাশ করছি, তারা এটাকে এক্স দিয়ে প্রকাশ করছে, এক্স দিয়ে প্রকাশ করছে। যাই হোক, তারা বলছে যে এই যে প্রতীক আমি যাই দিই না কেন এটা তো ম্যাটার করে না। এখানে দেওয়া আছে 13, এখানে দেওয়া আছে 27, তার মানে এখানে প্রোটনের সংখ্যা দেওয়া আছে 13, প্রোটনের সংখ্যা দেওয়া আছে 13, আর ভর সংখ্যা দেওয়া আছে 27, চার্জ দেওয়া আছে 3+। এখন +3 এটার বিপরীত কি, অবশ্যই -3, আর -3 এটার বিপরীত কি আবার +3। ইলেকট্রন সংখ্যা হচ্ছে, ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা মাইনাস চার্জ, প্রোটন সংখ্যা মাইনাস চার্জ, এটা হচ্ছে আমার ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের ফর্মুলা। ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের কি ফর্মুলাটা কি হইলো, আমাদের যে প্রোটন সংখ্যাটা যেটা থাকবে ওইটা থেকে আমি উপরে যে চার্জটা আছে ওইটা বাদ দিব। তাহলে প্রোটন সংখ্যা কত, 13, এখান থেকে আমি চার্জ কত দেওয়া আছে এখানে +3 আমি বাদ দিলাম, তাহলে কত রইল আমার 10 রইল। এটাই হচ্ছে আমাদের সেই ইলেকট্রন সংখ্যা। তাহলে এটার ইলেকট্রন সংখ্যা কয়টা, 10টা। এটার ইলেকট্রন সংখ্যা কয়টা, 10টা। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এটা আমাদের
দাখিল পরীক্ষা 2024 সালে আসছিল, দাখিল পরীক্ষা 24 সালে আমাদের আসছিল। এরপর হচ্ছে আপনাদেরকে আমি আরো একটা দেখাই, এটাও আমাদের দাখিল পরীক্ষা 2023 সাল মনে হয়, 23 সাল না, 2023 সালে আসছিল। এটা হচ্ছে 23 জেড, আর এখানে দিছে হচ্ছে আমার একটা প্লাস দিছে, একটা প্লাস দিছে। এখানে আমার কোনো সংখ্যা দেয় নাই, এখানে আমার কোনো সংখ্যা দিছে, এখানে কোনো সংখ্যা দেয় নাই, মানে কি এখানে থাকে আমার প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এখানে তো আমার পারমাণবিক সংখ্যা দেওয়া নাই, আর উপরেরটা দেওয়া আছে। উপরে কি বলা হয় এটাকে, উপরেরটাকে বলা হয় ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এখন আমার ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা দেওয়া আছে, আর প্রোটন সংখ্যা দেওয়া নাই, আর চার্জ দেওয়া আছে হচ্ছে প্লাস, চার্জ কি দেওয়া আছে, প্লাস দেওয়া আছে। এখন আমাকে বলছে যে নিউট্রন সংখ্যা কত। আমি যদি নিউট্রন সংখ্যা যদি বের করতে চাই, তাহলে আমার তো অবশ্যই প্রোটন সংখ্যা লাগবেই। প্রোটন সংখ্যা লাগবে কেন? কারণ আমরা জানি নিউটন সংখ্যার সূত্র হচ্ছে, আমরা যদি ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিই, ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যা যদি বাদ দেই, তাহলে আমাদের নিউটন সংখ্যা বের হওয়া যাবে। কিন্তু আমি ভর সংখ্যাটা মানে এটা আমি কিভাবে নির্ণয় করব? দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার যে বিভিন্ন মৌলের যে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা, এগুলা কিন্তু একটু মনে রাখলে কি হয়, আপনাদের জন্য একটু সহজ হয়। যেমন আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে এই যে এই ভর সংখ্যাটা এখানে 23 দেওয়া আছে, এটা কোন মৌলের ভর সংখ্যা? এমনই একটা মৌলই আছে পটাশ আয়রনের 118টা মৌলের মধ্যে, মাত্র একটা মৌলই আছে যার এই ভর সংখ্যা হচ্ছে 23, ভর সংখ্যা 23। এটা কোন মৌল? আপনারা অবশ্যই কিন্তু বলবেন যে সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ভর সংখ্যা হচ্ছে 23, এবং সে একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক মানে Na+ গঠন করতে পারে। একটা ইলেকট্রন সে ত্যাগ করতে পারে, ত্যাগ করে একটা ইলেকট্রন ত্যাগ করছে মানে কি একটা প্লাস হবে, দুইটা ইলেকট্রন ছাড়লে 2+, আর যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ও মাইনাস, দুইটা ইলেকট্রন গ্রহণ করলে 2-, এরকম হয়। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে আসলে এই জিনিসটা কিন্তু আমার আসলে এই জিনিসটাকে মিন করতে আছে। এই জিনিসটাকে যখন মিন করতেছে, তখন ভর সংখ্যা হচ্ছে আমার 23 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আমাকে বলছে নিউটন সংখ্যাটা কত। নিউটন সংখ্যা কত হবে আমাদের? এই যে ভর সংখ্যাটা আমার দেওয়া আছে, আমরা বলছিলাম যে ভর সংখ্যা থেকে যদি আমার প্রোটন সংখ্যা যদি বাদ দেই, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমাদের নিউটন সংখ্যা পাওয়া যায়, যার অ্যান্সার হচ্ছে আমাদের 12। তাহলে আমাদের এই অ্যান্সারটা কত আসলো? 12 আসলো। তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন যে আসলে এরকম বিভিন্ন সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে আরেকটা সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি। এরপরে আপনাদেরকে আরো দুই একটা দেখাই, আপনাদের জন্য আর একটু সহজ হবে। জেড একটি মৌল, জেড একটা মৌল, এখানে জেড দেওয়া আছে কিন্তু কি মৌল সেটা আমাকে স্পষ্টভাবে বলা নাই। এখানে বলছে যে জেড একটি মৌল যার প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা 111। প্রোটন সংখ্যা মানে এখানে যেটা থাকবে, এখানে যেটা থাকবে সেটাই আমাদের প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা হচ্ছে 111, 111 আমি দিলাম। এরপর বলছে হচ্ছে, দেখা কি যাইতেছে ঠিক মতো সবকিছু স্পষ্ট না দেখা গেলে কিন্তু সমস্যা হবে। আশা করি সম্পূর্ণ দেখা যাচ্ছে, কিন্তু এর থেকে উপরে লিখলে আর বোঝা যাবে না। ঠিক আছে, আর উপরে লিখবো না এর থেকে। আচ্ছা, তাহলে জেড মানে হচ্ছে 111, মানে এখানে আমার দেওয়া আছে প্রোটন সংখ্যা 111 এবং দেওয়া আছে হচ্ছে ভর সংখ্যা 252। ভর সংখ্যা মানে কি এখানে যেটা থাকবে 252। তাহলে দেখেন আমাকে বলছে যে কোনটি দ্বারা পরমাণুটির প্রকাশ, মানে আমাকে কিন্তু তাহলে এটা দ্বারা আমাকে এই জিনিসটা প্রকাশ করতে হবে। মানে আমার যে বর্ণনাটা যে লেখা আছে, আমার যে বর্ণনাটা লেখা আছে ওটাকে কিন্তু আসলে এইভাবে প্রকাশ করা হবে। তো এটাই আমাকে প্রশ্ন করছিল, যেটা একটা মৌল যার প্রোটন সংখ্যা যদি 111 হয় এবং ভর সংখ্যা যদি 252 হয়, তাহলে এটা সেটাকে কি দ্বারা প্রকাশ করা হবে, মানে কি রকম চিহ্ন দ্বারা সেটাকে আমি প্রেজেন্ট করব, উপস্থাপন করব, তখন এটা অ্যান্সার হবে। মানে আমরা এই জিনিসটা দ্বারা আমরা কি করব, এটাকে প্রকাশ করব। তাহলে এটা আপনারা বুঝলেন। তো এরকম আরো বেশ কিছু
ম্যাথ আছে, আপনাদেরকে আমি আর একটা দেখাই। 13, 27, 13, 27 এটা কোন মৌল বলতে পারবেন? এখানে প্রতীক আমার এখানে সরাসরি দেওয়া আছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, নিচে যে এটা নিচে আছে না, এটা তো আমাদের প্রোটন সংখ্যা। তাহলে কার প্রোটন সংখ্যা 13? এরকম কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে কার প্রোটন সংখ্যা আমাদের 13। আমরা জানি হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 13 এবং ভর সংখ্যা হচ্ছে 27, এবং এটার চার্জ হয় আমাদের 3+। চার্জ এখানে দেওয়া আছে, চার্জ এখানে দেয় নাই, চার্জ এখানে দেয় নাই, তবে অ্যালুমিনিয়ামের চার্জ অলওয়েজ 3+ হয়। অ্যালুমিনিয়ামের চার্জ অলওয়েজ কত হয়? 3+ হয়। আচ্ছা যাই হোক, এটা এখানে দেয় নাই। বলছে যে তিনটা কথা বলছে। একটা বলছে যে প্রোটন সংখ্যা 13, প্রোটন সংখ্যা 13, এই কথাটা ঠিক কিনা আপনারা বলেন তো। প্রোটন সংখ্যা মানে এখানে যে সংখ্যাটা থাকবে, এখানে তো আমাদের 13ই আছে, তাহলে প্রোটন সংখ্যা 13 এটা আমাদের ঠিক আছে। প্রোটন সংখ্যা এখানে যেটা থাকবে ওটা আমাদের প্রোটন সংখ্যা, তাহলে আমাদের প্রোটন সংখ্যা 13 এটা ঠিক আছে। এরপর বলছে হচ্ছে ভর সংখ্যা 27, ভর সংখ্যা 27 এটা কি আমাদের ঠিক আছে? ভর সংখ্যা মানে কি, যে উপরে যে সংখ্যাটা থাকবে এটা আমাদের ভর সংখ্যা, ভর সংখ্যা 27 এটাও আমাদের ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে 10। ইলেকট্রন সংখ্যা আমি কিভাবে বের করব? ইলেকট্রন সংখ্যা আছে, আমার উপরে কোনো চার্জ দেওয়া আছে, উপরে কোনো চার্জ দেওয়া নাই, উপরে কোনো চার্জ আমাদের দেওয়া নাই, সেক্ষেত্রে এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে আমাদের ইলেকট্রন সংখ্যা। তাহলে তো এখানে আমার ইলেকট্রন সংখ্যা হয় 13, ইলেকট্রন সংখ্যা কত হয়? এখানে 13 হয়, কিন্তু তারা বলছে যে ইলেকট্রন সংখ্যা হয় 10। তাহলে কি তাদের এই কথাটা ঠিক আছে? ঠিক নাই। তাহলে 1, 2 এবং 3 এর মধ্যে আমার 1 এবং 2 হবে কারেক্ট অ্যান্সার। এটা আমাদের রোমান সংখ্যার একটা এমসিকিউ ছিল। তো এরকম বিভিন্ন বিষয়গুলা আসলে টাইপ ভিত্তিক ওই রকম আজকে হবে না, কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে এরকম খুঁটিনাটি ছোট ছোট টাইপ বা একটু সাজানো গোছানো যে ক্লাসটা ওই রকম হবে না। আমি যতটুকু চেষ্টা করতেছি আশা করি অনেক কিছুই আপনারা নিতে পারবেন, শুধু ধৈর্য সহকারে ক্লাসটা করেন। তো এরকম আরো বেশ কিছু প্রশ্ন আপনাদের আছে, যে ইলেকট্রন সংখ্যা বের করতে বলবে, নিউট্রন সংখ্যা বের করতে বলবে, প্রোটন সংখ্যা বের করতে বলবে, ভর সংখ্যা বের করতে বলবে, এরকম বিভিন্ন জিনিস আপনাকে বের করতে বলবে। আশা করি এরকম এই টাইপটা বেশ অনেকবারই বোর্ড পরীক্ষায় বিভিন্ন ঢাকা বোর্ড আসছে, রাজশাহী বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, মাদ্রাসা বোর্ডে এরকম বিভিন্ন প্রশ্ন আসছে। তাহলে আশা করি যে এখানে এই জিনিসগুলো আপনারা খুব সুন্দরভাবে এখন অ্যান্সার করতে পারবেন। তো এখন একটু পরবর্তীতে যাই। তো পরবর্তীতে আচ্ছা, এখানে আমাদের কিছু মুখস্থ রিলেটেড কিছু কথাবার্তা আছে, এগুলো আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ সবই তো আসলে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলা বা যেগুলো একটু বোঝার জিনিস ওইগুলো আমি দিই। কিন্তু যেমন আমাদের কিছু আইসোটোপ দেওয়া আছে, কোন আইসোটোপের কি কাজ, মানে কোন আইসোটোপটা কি কারণে, মানে আমাদের যে বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ আছে, আমাদের বেশ অনেকগুলা কি আছে, তেজস্ক্রিয় আইসোটোপ আছে। আশা করি আপনারা এগুলো বইয়ের মধ্যে পেয়ে যাবেন। তো এই তেজস্ক্রিয় আইসোটোপ গুলা কোন আইসোটোপের কি কাজ, কোন আইসোটোপটা কি কাজে ব্যবহৃত হয়, কি কাজের জন্য এটা গবেষণা করে তৈরি করা হয়েছে, এরকম বিষয়গুলো আপনারা সবগুলা মুখস্থ করবেন। তো এখানে একটা বলছিল থাইরয়েড ক্যান্সার নিরাময়ের ব্যবহৃত, থাইরয়েড মানে থাইরয়েড ক্যান্সার নিরাময় করার জন্য, থাইরয়েড ক্যান্সার নিরাময় করার জন্য কোন আইসোটোপ ব্যবহৃত হয়, সেক্ষেত্রে হচ্ছে 131 আয়োডিন। 131 আয়োডিন এটা হচ্ছে আপনাদের একদম অর্ধের শেষের দিকে আপনি পাবেন, মেবি অর্ধের একদম শেষের দিকে, অর্ধের একদম শেষের দিকে আপনি এরকম অনেকগুলো আইসোটোপ আছে। 100 তারপর হচ্ছে আসলে আপনার কি বলা হয় এটাকে, 32 পি, মানে 32 ফসফরাস আছে। এরপর যে 60 কার্বন, এরপর হচ্ছে আপনার 99 টেকনিসিয়াম, এরকম বিষয়গুলো আপনার আছে, অনেকগুলো আইসোটোপ আছে। কোনটার কি কাজ, কোনটা কেন ব্যবহৃত করা হয়, এই বিষয়গুলো আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন, নিজের দায়িত্বে কি করবেন, দেখে নেবেন। এরপর হচ্ছে আপনার
এই টাইপটা থেকে তাহলে এরপরে তার শক্তি সংক্রান্ত, শক্তি বলতে যেমন আমরা ইলেকট্রন বিন্যাস যে করব, দেখেন এই টাইপটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমরা একটা টাইপ ভিত্তিক করতেছি না, আসলে টাইপ আসলে এইভাবে হয় না কেমিস্ট্রির ক্ষেত্রে। তো যাই হোক, আমরা যে ইলেকট্রন বিন্যাসের যে টপিকটা পড়বো এখন, ইলেকট্রন বিন্যাস কিন্তু এই অধ্যায়ের অন্তর্ভুক্ত। তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা আমরা প্রথমে আমরা এসে করাই ইলেকট্রন দেই। এসে হচ্ছে আমাদের এসপিডিএফ, এই চারটা জিনিস। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এস এর ক্ষেত্রে হয় এল এর মান 0, এস মানে এল এর মান 0, পি এর ক্ষেত্রে হয় 1, ডি এর ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে এটা আপনারা মনে রাখবেন। যে কি মনে রাখবেন, যে যদি এস হয়, এস এর ক্ষেত্রে হবে আমার 0, এস এর ক্ষেত্রে আমার কত হবে, এল এর মান 0, পি এর ক্ষেত্রে হবে 1, ডি এর ক্ষেত্রে হবে 2, আর এফ এর ক্ষেত্রে হবে 3। আর এই যে আমার এসপিডিএফ, এসপিডিএফ হচ্ছে আমার, এসপিডিএফ থেকে আমি এল এর মানগুলো পাই। আর এল হচ্ছে আমার সহকারী, এল হচ্ছে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা। যাই হোক, এটা একটু ডিটেলস যদি আমি বলি তাহলে ইন্টারমিডিয়েটে চলে যাবো, এত ডিটেলস বলার দরকার নাই। আমি যার সূত্র দিব এই সূত্রগুলো মনে রাখবেন। আমার যদি বলে অরবিটাল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, এল এর মান যদি আমার 2 হয়, এল এর মান 2 হইলে এখানে কয়টা অরবিটাল থাকতে পারে, তাহলে অরবিটাল সংখ্যা হচ্ছে 12 + 1, এটা হচ্ছে অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যার সূত্র কি, 12 + 1। আর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, আমি যদি বলি যে এফ অরবিটাল, এফ অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, ইলেকট্রন সংখ্যার ফর্মুলা হচ্ছে 2 × 12 + 1, 2 × 12 + 1, যেখানে এল এর মান কত আসবে, এফ এর জন্য 3, এফ এর জন্য আমি 3 এখানে বসাবো। তার মধ্যে 3 যদি বসাই তাহলে একটু হিসাব করেন তো কত হয়, 3 × 6 আর 1 = 7, 7 × 14, এফ এ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 14টা থাকতে পারে। আর এস এর ক্ষেত্রে কয়টা থাকতে পারে এটা আপনারা একটু বলেন। এস এর ক্ষেত্রে কিন্তু আমাদের 2টা থাকে, এস এর ক্ষেত্রে আমাদের 2টা থাকে না, 2টা কিভাবে বের করব, এস এর ক্ষেত্রে তো এল এর মান 0, 0 বসাইলে 2 কে 0 দ্বারা গুণ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 দ্বারা 2 কে গুণ করলে 2 হয় কে 2। দেখেন এইটা আমাদের ই করতেছে যে এস আমাদের সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। আর এটা হচ্ছে আমাদের অরবিটাল সংখ্যা, অরবিটাল কয়টা থাকতে পারে, একটা। আর হচ্ছে প্রত্যেকটা অরবিটালে আমাদের 2টা করে ইলেকট্রন থাকে, একটি অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে আমাদের, কয়টা করে ইলেকট্রন, 2টা করে ইলেকট্রন। আর যদি আমাদের এই যে এরকম যেমন আমাদের থাকে না যে 3D রইল বা 4s রইল, তাহলে 3D বা উপরে তো আমাদের দেখা যায় না, তাই না, নিচে লেখা লাগবে। তাহলে এসপিডিএফ কোনটার ক্ষেত্রে আমার এল এর মান কি, এল এর ক্ষেত্রে মানে এল এর মান হচ্ছে এস এর ক্ষেত্রে 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2, আর এফ এর ক্ষেত্রে 3। আর অরবিটাল সংখ্যা হচ্ছে আমার 12 + 1, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 12 + 1। এরপর হচ্ছে এরপর আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের যে ওইরকম জিনিসগুলা, যেমন 3D অথবা 4s, এই যে আগে যে জিনিসটা থাকবে না, আগে যে সংখ্যাটা থাকবে, এটা হলো আমার প্রধান শক্তি স্তর সংখ্যা, মানে কত নম্বর শক্তি স্তর পর্যন্ত যাবে, কত নম্বর শক্তি স্তর পর্যন্ত যাবে সেই জিনিসটা আমাকে মিন করে। তাহলে এটা হবে আমার n এর মান, n এর মান এখানে 3, আবার এটার ক্ষেত্রে হবে আমার n এর মান কত হবে, 4 হবে। n এর মান 3 এবং n এর মান আবার 4 হইল। এখন আমরা যদি বলি যে এই 3D এবং 4s এই দুইটার মধ্যে, 3D এবং 4s এই দুইটার মধ্যে কোনটাতে আমার আগে ইলেকট্রন প্রবেশ করবে, এরকম প্রশ্ন আসতে পারে না যে 3D এবং 4s এই দুইটার মধ্যে আমার কোনটার মধ্যে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আমাদের দেখতে হবে যে দুইটার মধ্যে কার শক্তি বেশি,
কার শক্তি বেশি। মনে রাখবেন যে আমাদের একটা নীতি আছে, আমাদের ইন্টারমিডিয়েট একটা নীতি আছে, এই নীতিটা আমাদের নবম দশম শ্রেণীর বই দেওয়া নাই। তবে আসলে ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের যে একটা তীরের মতো একটা আছে আমাদের বইয়ের মধ্যে, ওইটা আমরা ফলো করতে পারি, কিন্তু আমরা চাইলে অঙ্ক করেও বের করতে পারি। এটাকে বলা হয় আউসবাউ নীতি। এই নীতিটা আমি আপনাদেরকে বলি, এটা আপনাদের লাগবে এই কারণে বলতেছি, যদি ইন্টারমিডিয়েটের মানে যার শক্তি কম, যে মানে যে উপস্থিত স্তরের শক্তিটা কম, মানে এটার শক্তি কম হইলো, তাহলে এটার মধ্যে আমার আগে ইলেকট্রন প্রবেশ করবে, এরপরে এটার শক্তি বেশি, তাহলে এটার মধ্যে পরে প্রবেশ করবে। কেমন? আর শক্তিটা আমি কিভাবে বের করি? শক্তি হচ্ছে আমাদের n প্লাস এল। n প্লাস এল এর মান যার বেশি হবে, না n প্লাস এল এর মান n প্লাস এল, n প্লাস এল এটার মান যার কম হবে তার মধ্যে আগে ইলেকট্রন প্রবেশ করবে, আর যার n প্লাস এল এর মান যার বেশি তার মধ্যে পরে ইলেকট্রন প্রবেশ করবে। আর হচ্ছে যদি সমান হয়, দুটার ক্ষেত্রে যদি আমার n প্লাস এল এর মান যদি সমান হয়, সেক্ষেত্রে আমার n এর মান যার ক্ষেত্রে কম হবে, যার ক্ষেত্রে n এর মান যার কম হবে তার মধ্যে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এখন আপনারা একটু হিসাব করে বের করেন 3d, এখানে আমার n এর মান হচ্ছে 3, d এর মান কত? এখানে d মানে হচ্ছে l এর মান, d এর ক্ষেত্রে আমার l এর মান কত ছিল? spd আমাদের 2 হয়, তাহলে এখানে l এর মান হয় 2। এই 3d এর জন্য আমরা এই দুইটা নিয়ে আসতে পারি, আর 4s এর জন্য আমরা n এর মান হচ্ছে 4 আর s এর মান হচ্ছে 0। তাহলে আমাদের ক্ষেত্রে এটা n প্লাস l পাওয়া যায় হচ্ছে 3 প্লাস 2 মানে হচ্ছে 5। আর এখানে আমার n প্লাস, তো s এর মান 0 মানে কি? s এর ক্ষেত্রে আমার l এর মান 0, s এর ক্ষেত্রে আমার l এর মানটা 0, এটা আমরা জানি। তাহলে n প্লাস l পাবো হচ্ছে 4 প্লাস 0, তার মানে হচ্ছে 4। তাহলে আপনারা একটু খেয়াল করেন যে এখানে আমার n প্লাস l এর মান হচ্ছে 5, এখানে n প্লাস l এর মান হচ্ছে 4, তাহলে মান কম কার? অবশ্যই 4s এর। 4s এর আমার কম হয়েছে না, যেহেতু এটার মান কম মানে এটার শক্তি কম, এটার শক্তি কম, এটার যেহেতু শক্তি কম তার মানে আমার আগে 4s এ যাবে, এরপরে আমার 3d আসবে। ইলেকট্রন আগে কোথায় যাবে? আগে যাবে 4s এ, আগে যাবে 4s এ, এরপরে আসবে 3d তে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকম কিছু প্রশ্ন আমাদের মনে রাখতে হবে। তো ইলেকট্রন বিন্যাস আমাদের আসে, ইলেকট্রন বিন্যাস থেকে আমাদের বিভিন্ন প্রশ্ন আসে, তখন আমাদের অ্যান্সার করতে হয়। যেমন আমি এটা কেন দেখাইলাম, এরকম প্রশ্ন আপনাদের কিন্তু আসছে। তবে যেমন আইসোটোপের যে জিনিসটা দেখাইলাম, তো আমাদের কি কি ইম্পর্টেন্ট একটু জিনিস খেয়াল করেন। আমি যে প্রথম থেকে যে জিনিসগুলো দেখাই আসতেছি, যে ইলেকট্রন সংখ্যা কত, বোর সংখ্যা কত, আমাদের কিন্তু একটা মৌল দিয়ে দিতে পারে। যেমন আমাদের দিছিল, আমাদের কোন বোর্ডে দিছিল এটা, দাখিল পরীক্ষা 2018, দাখিল পরীক্ষা 2018 মানে মাদ্রাসা বোর্ডে 2018 সালে দিছিল যে সোডিয়াম, এই সোডিয়ামের নিউটনের সংখ্যা কত। এখানে ভর সংখ্যাও দেওয়া নাই, পারমাণবিক সংখ্যাও দেওয়া নাই, চার্জ কিছুই দেওয়া নাই, শুধু বলা আছে যে সোডিয়াম, এটার নিউটনের সংখ্যা কত। তাহলে ওটার ক্ষেত্রে আমরা তো মুখস্থ করতে হবে এগুলা, সোডিয়ামের মানে কোন মৌলের ক্ষেত্রে আমার প্রোটন সংখ্যা কত হয়, ভর সংখ্যা কত হয়। তাহলে আমরা মানে প্রোটন সংখ্যা পাইলাম, মানে প্রোটন সংখ্যা জানি আর ভর সংখ্যা জানি, ভর সংখ্যা থেকে আমাদের প্রোটন সংখ্যা বাদ দিলেই নিউটন সংখ্যা আসবে। তো এরকম বিষয়গুলো আসলে আমাদের মুখস্থ রাখতে হবে। এরকম অনেক কিছু আছে এই অধ্যায়ে, যেমন কোন আইসোটোপ দিয়ে আমাদের কি কাজ। এরপর হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, প্রত্যেকটার ভর আমার কয়েকটা এককে হয়। এখানে যে কয়টা এককে দেওয়া আছে এই কয়টা এককে মুখস্থ করবেন। ইএমইউ, ইএসইউ, কুলম্ব, এরপর হচ্ছে আমাদের হয় কেজি, গ্রাম, 5টা একক আছে এগুলা। আপনার এখানে যে কয়টা দেওয়া আছে এই কয়টা এককে আপনার ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের ভর, মানে সবকিছু, ইলেকট্রনের বেশ কিছু, যেমন কোন কি আবিষ্কার করছে আপনি মনে রাখবেন হচ্ছে পেন। আপনাদের বিশেষ করে টাঙ্গাইলের এদিকে যাদের বাড়ি, আমার বাসা হচ্ছে টাঙ্গাইল, আপনাদের জন্য আমরা একটা টেকনিক দিই। তবে যারা টেকনিক মানে টাঙ্গাইলের বাইরে যারা, তারা ওই টেকনিকটা নিতে পারেন।
আমাদের টাঙ্গাইলে একটা কলেজ আছে, কলেজের নাম হচ্ছে টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল সরকারি কলেজ। এই কুমুদিনী কলেজটা আপনারা হয়তো অনেকেই চিনেন, যারা টাঙ্গাইলের বাইরে তারা হয়তো কেউ বা কেউ চিনেন। এই একটা ভালো যদি একটা সরকারি কলেজ হয়, একটা সরকারি কলেজ যদি নাম করে যদি একটা কলেজ হয় বা একটা ভার্সিটি যদি হয়, ওটার বাস থাকে না, ওটার কিন্তু বাস থাকে। তো আমাদের কুমুদিনী কলেজের বাস আছে, আমাদের টাঙ্গাইলের অনেকগুলা প্রতিষ্ঠানের বাস আছে, যেমন কুমুদিনী কলেজের আছে, তারপর হচ্ছে আমাদের আমাদের আরেকটা কলেজ আছে কাকমারি কলেজ, আমরা আলী কলেজ বলি ওইটা, ওটার ক্ষেত্রেও আছে। এরপর হচ্ছে আমাদের যে মাওলানা ভাসানী মোহাম্মদ মাওলানা ভাসানী যে ইডা বিশ্ববিদ্যালয়টা গুচ্ছের অন্তর্ভুক্ত, ওটা তো বাস থাকবেই। যাই হোক, আমাদের যে কুমুদিনী কলেজ যে আছে, কুমুদিনী কলেজের এই বাস, এইটা দিয়ে আমি মানে এই টেকনিকটা দিয়ে আমি মনে রাখি, এই টেকনিকটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে আসলে কোন কেরা কি আবিষ্কার করছে। মনে রাখবেন পেন, আর বিতে কি, বিতে বাংলাদেশ, এটা বাস আরটিসি, এই বাসের নাম হচ্ছে বিআরটিসি, বাসের নাম কি বিআরটিসি। তাহলে পির ক্ষেত্রে আমার কি আসলো আর, আর যা মনে রাখবো রাদারফোর্ড। তাহলে রাদারফোর্ডের নামের বিজ্ঞানী, পির শৈশব দেখেন আর আছে, পির সাথে কে আছে আর, পির সাথে আর আছে মানে কি, পিতে হলো প্রোটন, প্রোটন আবিষ্কার করছে কারা, রাদারফোর্ড। ইতে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন আবিষ্কার করছে কারা, থমসন। আর নিউটন হচ্ছে চ্যাডউইক, নিউটন কারা, চ্যাডউইক। আর হচ্ছে ইলেকট্রন কারা, থমসন। প্রোটন কারা, রাদারফোর্ড। আর তে রাদারফোর্ড, পিতে প্রোটন, প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড। ইতে ইলেকট্রন, টিতে থমসন, ইলেকট্রন আবিষ্কার করছে জেসে থমসন। এতে নিউটন, ইতে চিতে হচ্ছে সিতে চ্যাডউইক, চ্যাডউইক কি আবিষ্কার করছে, চ্যাডউইক হচ্ছে নিউটন আবিষ্কার করছে। এবং কে কি আবিষ্কার করছে এবং কত সালে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, কে কি আবিষ্কার করছে, এবং কোনটার ভর কত, কোনটার চার্জ কত, মানে কোন এককে, এককগুলা সহ আপনারা এগুলা যে বিষয়গুলো আছে, এগুলা সকল কিছু আপনার কি রাখতে হবে, মনে রাখতে হবে। প্রকৃত ভর, আপেক্ষিক ভর, এখানে অনেক কিছু দেওয়া আছে এখানে। তো এই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে। এই অধ্যায়ের জন্য এগুলো আমাদের আসতে যে কোনো সময় আসতে পারে, বেশ অনেকবার আমাদের আসছে। এবং আমাদের জন্য আরেকটা যে জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের আমাদের ল্যাটিন ভাষায় কিছু আছে, মানে অধ্যায়ের শুরুর দিকে আপনারা পাবেন, অধ্যায়ের শুরুর দিকে এগুলো আছে যে ল্যাটিন নাম, মানে কোন মৌলের প্রতীক কোনটা, ল্যাটিন নাম যেগুলো আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, সিলভার, এরপর হচ্ছে এরকম কিছু আছে, যেমন এজি দ্বারা প্রকাশ করা হয়, আর্জেন্টাম, এগুলা অরাম, এরপর এরকম আরো বেশ কিছু আছে যেগুলা হচ্ছে আমাদের ল্যাটিন ভাষা থেকে আসছে। এগুলো সরাসরি ইংরেজি ভাষা থেকে আসে নাই, আমাদের কিছু কিছু ইংরেজি ভাষা থেকে যেগুলো আছে ওগুলো আলাদা, আর কিছু আছে আমাদের ল্যাটিন ভাষা থেকে আসছে। এই ল্যাটিন ভাষার যে প্রতীকগুলা, যে কোন মৌলের প্রতীক কি, বা যেমন আমরা যদি সোডিয়াম বলি, আসলে ল্যাটিন ভাষায় এটাকে কি বলা হয়, ন্যাট্রিয়াম। তাহলে এটাকে অ্যান্সার কি হবে, সোডিয়ামের ল্যাটিন নাম কি, বা পটাশিয়াম এটার ল্যাটিন নাম কি, কোনটা ল্যাটিন নাম কি, বা কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, সোডিয়ামকে এন দ্বারা প্রকাশ করা হয়, পটাশিয়ামকে কে দ্বারা প্রকাশ করা হয়। তো এই বিষয়গুলা, এই সকল বিষয় আপনারা মনে রাখবেন। এরপর হচ্ছে, তো আপনাদের যে জিনিসগুলো আমি দেখাইতেছি, এই কয়েক বিষয়গুলো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলেই দেখবেন। হ্যাঁ, আর হচ্ছে আমাদের একটা জিনিস লাগবে, এই কেমিস্ট্রির অধ্যায়গুলো পড়তে গেলে আমাদের লেকচার শিট। লেকচার শিট বলতে বোঝায় মানে যে সমস্ত জিনিসগুলা, যে টপিকগুলো আমি বলতেছি, এগুলোর একটা নোট থাকবে। ওই নোটের মধ্যে আপনার 5টা বা 6টা পেজ হবে একটা অধ্যায়ের জন্য। মানে যে 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 শক লাগে, মানে ওই যে যেমন ইলেকট্রন প্রোটন ভর, এগুলার একটা শক আছে ইলেকট্রন প্রোটনের। এরপর ওই যে ল্যাটিন প্রতীকগুলার,
প্রতিগুলার একটা ছক আছে। এরপর হচ্ছে আছে যে চার্জ, নিউটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এগুলার হচ্ছে একটা প্রতীক আছে, প্রতীকের মাধ্যমে সবকিছু বোঝায় দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন লেকচার শিট বা বিভিন্ন কিছু আপনার হ্যান্ড নোট আপনাদের পড়তে হবে, বা এগুলা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। এগুলা হচ্ছে আমাদের ইনবক্সে নক দিলে, আমাকে যদি ইনবক্সে নক দেন তাহলে পাবেন, আর বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনারা পাবেন। এগুলো আপনাদের লাগবে। এরপর হচ্ছে যেমন এই যে আইসোটোপ গুলা, একটা ছকের মধ্যে যে কটা আইসোটোপ আছে সবগুলা, এবং পাশে কোনটার কাজ কি, একটা ছকের মধ্যেই সবকিছু। এরকম বিষয়গুলো আপনাদের নিতে হবে। আর যদি কেউ এমনি এগুলো ব্যবস্থা করতে পারেন তাহলে তো হয়েছে, আপনারা শুধু এগুলো মুখস্থ করবেন। এগুলো থেকে বারবার পরীক্ষায় আসে। এরপর হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যাতে যে এগুলো আসে, ইলেকট্রন সংখ্যা কি? ইলেকট্রন সংখ্যা হচ্ছে ইলেকট্রন বিন্যাস এগুলো আমাদের, যেমন ক্রোমিয়াম 3+, এটার মধ্যে আমার ইলেকট্রন সংখ্যা কয়টা, এটা দেখেন, মানে এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারে এটা আমাকে বলছে, যে আয়নে কতটি ইলেকট্রন আছে এটা একটু বলেন তো। ক্রোমিয়াম হচ্ছে আমাদের 24, এখানে ইলেকট্রন সংখ্যা হবে, এখানে 3 বাদ দিতে হবে, চার্জ যেটা থাকবে ওটা বাদ দিতে হয়। 24 থেকে 3 বাদ দিলে কত হয় আমাদের 21, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে 21। আর আমি ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, এরকম দিলাম। দেখি আর বেশি দেওয়ার প্রয়োজন নাই। আর 3d দিই, 3d হচ্ছে আমাদের 5 দিলাম, 3d আমি 5 দিলাম। দেখেন, 2টা আর 2টা 4টা, 4টা আর 6টা 10টা, 10টা আর 2টা 12টা, 12 আর 2 হচ্ছে 18, 18 আর 2 20, 20 আর 5 হচ্ছে 25, 25টা হয়েছে। তাহলে আমার আগে কোথা থেকে বাদ দিতে হবে? 2টা থেকে একটা বাদ দিলে আমার আগে আগে বাদ দিব এসি থেকে, আগে বাদ দিব কোথা থেকে? এস এর থেকে। তাহলে এটা হচ্ছে আমার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন আরো 3টা বাদ দিতে হবে। 3টা কোথা থেকে বাদ দিব? পরে ইলেকট্রন গেছে কোথা থেকে? পরে ইলেকট্রন গেছে হচ্ছে আমার ডিতে, ডি থেকে, তাহলে আগে বাদ দিব। এখন ডি থেকে যদি আমি আগে বাদ দেই, তাহলে এখান থেকে আমি সাপোজ 2টা বাদ দিলাম, 2টা বাদ না, এখান থেকে এখানে আমি 2টা দিলাম। এখানে 2টা দেওয়ার পর আমি এখান থেকে 3টা, যদি আমি বাদ দেই, 3d2 যদি আমি দেই, 3d2 যদি দেই, তাহলে কিন্তু আমাদের জিনিসটা মনে হয় হইয়া যায়। দেখি, 1 2 3 4 5, 2 10, 12, 3d1 হবে। এখানে 3d1 যদি দিই তাহলে আমাদের অ্যান্সারটা মানে এরকম আসে। ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস আমাদের এরকম আসে। এখন যদি বলে আমার এম শেল মানে KLMN, যদি বলে কে শেলে কয়টা ইলেকট্রন আছে, কে শেল মানে প্রথম খবরটা আছে 2টা। যদি বলে এল শেলে কয়টা আছে, এল মানে কি? দ্বিতীয় খবর, তাহলে 6টা আর 2টা হচ্ছে 8টা। তৃতীয় শেলে কয়টা আছে? 8টা, আর একটা হচ্ছে 9টা, আর এখানে হচ্ছে আমাদের 2টা। তবে এরকম কি হয় আসলে? হ্যাঁ দেখেন, তাহলে আর এম শেলে কয়টা আসলো? 9টা আসলো। তো এরকম ভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করে আমরা বলতে পারি যে এম শেলে কয়টা থাকবে, বা এরকম বিষয়গুলা। আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে বিভিন্ন চার্জ দিয়ে এরকম আমাদের ইলেকট্রন বিন্যাস দিয়ে বের করতে বলে, এই ইলেকট্রন বিন্যাস গুলো আমাদের বের করতে হবে। তো আমরা যে বিষয়গুলো আসলে দেখাইলাম, আমরা অনেক কিছু দেখাইছি। এখন দেখি আরো যে একটা টপিক বাকি আছে কিনা। আমি যে টপিকগুলো দেখাইছি এগুলোর মধ্যে থেকে আমাদের বারবার পরীক্ষায় আসতেছে। তো কোনটার ইলেকট্রন বিন্যাস কি এগুলো আপনারা পারবেন।
মানে আয়রন 3+ এর এম শেলে কয়টা ইলেকট্রন আছে, তাহলে যে ইলেকট্রন বিন্যাস করলেন এবং তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে, থ্রি এস এ কয়টা আছে, পি তে কয়টা আছে, ডি তে কয়টা আছে, এই কয়টা যোগ করলে আমার এম শেলের ডি পাওয়া গেল। যদি বলে এ কে এল এম এন এন শেলে কয়টা আছে, তাহলে চতুর্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন, ওইগুলা এইভাবে আপনারা বের করবেন। 5f অরবিটাল ক্ষেত্রে n প্লাস এর মান কত, ইলেকট্রনটি n ইকুয়াল 4। তো এরকম বিষয়গুলো আপনারা পারবেন। ভ্যানাডিয়ামের এম শক্তি স্তরে কয়টা আছে, এত মানে ইলেকট্রন বিন্যাসগুলো এরকম। আপনাদেরকে আমি যে বিষয়গুলো দেখাইছি এগুলো যদি একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, কোনটার ভর কত, যেমন এখানে ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর কত, ম্যাগনেসিয়ামের আণবিক ভর হচ্ছে 24। ম্যাগনেসিয়াম এর আণবিক ভর মানে আণবিক ভর বলতে বোঝায় যে ম্যাগনেসিয়াম তো একটা মানে প্রতীক যেটা, এটা আর কি আসলে ভর সংখ্যা কয়টা, ভর সংখ্যা হচ্ছে 24। ভর সংখ্যা 24 মানে এটার আণবিক ভর হচ্ছে 24। এটা তাহলে আণবিক ভর হচ্ছে 24, মানে 6.023 ইন্টু 10⁻³ এতটি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর হচ্ছে 24। তাহলে একটি ম্যাগনেসিয়াম এর ভর হবে আমাদের 24 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23 এরকম আসবো। তাহলে 24 ডিভাইডেড বাই, এখানে বলছে 10টা, একটার ক্ষেত্রে যদি এটা হয় তাহলে 10টার ক্ষেত্রে কয়টা হবো, সুতরাং 10টি ম্যাগনেসিয়াম এর ভর, এই যে 24 সাথে আমার 10 জায়গা গুণন হবো, আর নিশ্চয় হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এরকম। এটা এখন আমি ক্যালকুলেশন করবো, ক্যালকুলেটরের মধ্যে চাপ দিব, আমাদের আনসার আসবে। তাহলে এরকম যে আমাদের ভর, এই ভরগুলো আমরা বের করতে পারবো। তাহলে আর আণবিক ভর কিভাবে বের করতে হয় আপনাদেরকে যদি দেখাই, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, মানে 4টা মৌল 4টা যৌগ আপনাকে দিল, 4টা যৌগ দিয়ে আপনাকে বললো যে কোনটার আণবিক ভর বেশি আর কোনটার আণবিক ভর সবথেকে কম। এখানে 4টা দিছে, মানে অপশনে যে 4টা আছে আপনাদেরকে আমি এটা সলভ করে দেই। এটা দেওয়া আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে হাইড্রোকার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। 4টা অ্যাসিড দিচ্ছে এখানে, H2SO4, এরপর দিচ্ছে হচ্ছে নাইট্রিক অ্যাসিড NaHO3, না HNO3, এরপর হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড H2CO3, এরপর হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। বলছে এই 4টার মধ্যে কোনটার আণবিক ভর সবথেকে বেশি। দেখেন আণবিক ভর আমি কিভাবে মনে রাখতে পারি, আণবিক ভর আমি কিন্তু বেশ কিছু যেগুলা বেশি ইম্পর্টেন্ট, যেমন সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর অলওয়েজ 98 হবে। আর কত হবে, 98, কারণ আণবিক ভর কিভাবে বের করতে হয়, হাইড্রোজেনের আণবিক ভর কত, মানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, একটা, 1 নিচে আছে 2, প্লাস সালফারের হচ্ছে 32, অক্সিজেনের আছে 16 ইন্টু 4, তাহলে এটা আপনি হিসাব করেন 98 আসবে। এভাবে আপনি হিসাব করেন, হাইড্রোজেন হইতাছে 1, নাইট্রোজেনের কত 14, অক্সিজেন হইতাছে 16 ইন্টু 3, তাহলে হিসাব করেন 3 48, আর 1 49, 49 আর 14 15 আর 48 হইতাছে 63, এরকমের মতো আসে। যাই হোক এইভাবে আপনারা বের করতে পারবেন। এটার ক্ষেত্রে কি হবে, হাইড্রোজেন তো 1, 2 দ্বারা গুণ করলে 2 একে 2, কার্বন হচ্ছে 12, কার্বনের আণবিক ভর হচ্ছে 12, এখানে বলা হয় কার্বন 12 একটা আইসোটোপ আছে, এবং অক্সিজেনের আছে 16 আণবিক ভর, এবং ওটাকে 3 দ্বারা গুণ করলে 3 48, দেখেন 48 আর 12 হইতাছে 60, 60 আর 2 হইতাছে 62, তাহলে এটার आंसर হবে 62। এরকম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে 35.5 আর এটা হচ্ছে 1, 36.5। এই 4টা বের করার পর আপনি দেখলেন যে সবথেকে বেশি কার, বলছে তাহলে आंसर হবে সালফিউরিক অ্যাসিড।
সালফিউরিক অ্যাসিডের আমার আণবিক ভর সব থেকে বেশি। তো একটা অধ্যায় আসলে শুরু করলে শেষ হতে চায় না, অনেক বিশাল বিশাল অধ্যায়, তাই না? অনেক পড়া। আমি একটা টপিক খুঁজতেছি, যে টপিকটা আমি পাইতেছি না, আসলে কি এটা এই অধ্যায়ের না অন্য একটি অধ্যায়। আমার তো মনে হয় তৃতীয় অধ্যায়েরই এই টপিকটা হওয়ার কথা। যাই হোক, বাদ দেন এগুলা। আমি এখন আপনাদেরকে লাস্ট আর দুইটা টাইপ দেখাবো। দুইটা না, দুইটা না, একটা। ওই টাইপটা মনে হয় চতুর্থ অধ্যায়ের। আর তৃতীয় অধ্যায়ে যে টাইপটা আমার মনে হচ্ছে সেই টাইপটা আপনাদেরকে একটু বোঝাই, যার মাধ্যমে আমরা আজকের ক্লাসটি সমাপ্ত করব। তো অনেক কিছুই দেখাইছি, এগুলা বেশি বেশি প্র্যাকটিস করবেন, দ্যাটস এনাফ। তৃতীয় অধ্যায় আপনাদের জন্য চলবে। আর যারা হ্যান্ড নোট নিবেন, হ্যান্ড নোট বলতে কি বোঝায়, মানে অধ্যায়টা, মানে সম্পূর্ণ অধ্যায়টা যা আছে এমসিকিউ এর জন্য একদম সামারি করা হয়েছে, যে এই বিষয়গুলো পড়লে আমাদের দ্যাটস এনাফ হয়ে যায়। তো যারা হ্যান্ড নোটটা নেবেন তারা আমাকে নক দিয়েন, আমি আপনাকে অতি শীঘ্রই আপনার কাছে আমি পৌঁছায় দিব। এটা হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার। এটা মনে হয় আপনার তৃতীয় অধ্যায়ে থাকার কথা। আইসোটোপ, আইসোটোন, আইসোটোপ, আইসোটোপ, পি প প মানে কি প্রোটন সংখ্যা। আইসোটোন, আইসো বার, এই তিনটাই আপনি মনে রাখেন। বার মানে ভর, ন মানে নিউট্রন। অর্থাৎ আইসো মানে হচ্ছে, আইসো কথাটার অর্থ কি? আইসো কথাটার অর্থ হচ্ছে সমান। যদিও আমি কোনো এমসিকিউ পাই নাই, পাই নাই, তবে তাও দেখাইতেছি, খুবই গুরুত্বপূর্ণ। এখন না আসে, পরবর্তীতে আসতে মানে আসার সম্ভাবনা আছে আর কি। ওই কিছু টপিক থাকে না যেগুলা মানে কোনোদিন আসে না, বাট আসতে পারে এরকম। তো আপনার কয়েকটা মৌল দিয়ে দিবে, এবং আইসো ইলেকট্রনও হইতে পারে, আইসো ইলেকট্রন। ওই যে আপনাদেরকে আমি ইলেকট্রন সংখ্যা বের করা শিখাইছি না, ইলেকট্রন সংখ্যা। এখন এখানে অপশনে যে কয়টা জিনিস দেওয়া থাকবে সবগুলা যদি ইলেকট্রন সংখ্যা যদি সমান হয়, আইসো কথাটার অর্থ হচ্ছে সমান, তাহলে ইলেকট্রন সমান, ইলেকট্রন সমান মানে হচ্ছে আইসো ইলেকট্রন। আর যদি ভর সংখ্যা যদি সমান হয় তাহলে আইসো বার। আর যদি নিউটন সংখ্যা যদি সমান হয় তাহলে আইসো টোন। আর যদি প্রোটন সংখ্যা সমান হয় তাহলে হবে আইসোটোপ। এখন ক্লোরিনের আইসোটোপ কয়টা? আমার মানে হইতাছে 35 ক্লোরিন আর হচ্ছে 37 ক্লোরিন। তার মানে কি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কিন্তু 17, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। দেখেন একই মৌল, এটার দুইটা আইসোটোপ। কেন আইসোটোপ বললাম? কেন প্রোটন সংখ্যা সমান, নিচে থাকে ওটা প্রোটন সংখ্যা, এখানেও 17, এখানেও 17। প্রোটন সংখ্যা যেহেতু সমান, এখানে এই দুটা হচ্ছে পরস্পরের আইসোটোপ। প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ, নিউটন সংখ্যা সমান হলে আইসোটোন, ভর সংখ্যা সমান হলে আইসোবার, ইলেকট্রন সংখ্যা সমান হলে আইসো ইলেকট্রন। আশা করি আপনারা এই টপিকটা বুঝতে পারছেন। তো এরকম কোন মৌলের কয়টা আইসোটোপ আছে এগুলো আপনারা মনে রাখতে পারেন। হাইড্রোজেনের 2টা, অক্সিজেনের 3টা, ক্লোরিনের 2টা, হিলিয়ামের কয়টা? 2টা। এরকম যার যে কয়টা আছে আর কি, আপনারা এরকম মনে রাখবেন যে কার কয়টা করে মানে আইসোটোপ আছে। এই বিষয়গুলো মনে রাখতে পারলে আশা করি এই সম্পূর্ণ অধ্যায়, এই তৃতীয় অধ্যায় আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি এই ক্লাসটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত করেন এবং যে টপিকগুলোর কথা আমি বলছি এই টপিকগুলো যদি আপনি বারবার প্র্যাকটিস করেন, তাহলে এই সম্পূর্ণ অধ্যায় আপনারা খুব সুন্দরভাবে ইজিলি, মানে এই অধ্যায় থেকে যদি 5টা বা 6টা এমসিকিউ যদি আসে, এটাগুলো আসবে না তাও মিনিমাম 4টা এমসিকিউ আসবে। 4টা এমসিকিউ যদি আসে, এই 4টা এমসিকিউ আপনি কারেক্ট করে দিয়ে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী ক্লাস হচ্ছে আমাদের হায়ার ম্যাথের উপর। হায়ার ম্যাথ নিয়ে আসবো হচ্ছে আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ক্লাসটাকেও মিস করবেন না। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি 8ম অধ্যায়।
অষ্টম অধ্যায়ের এমসিকিউ আমরা নিয়ে আগামী দিন হাজির হবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।